সুপ্রিয় দর্শক, 2026 সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিওডি বাংলার এই বিশেষ আয়োজন নির্বাচনের যত কথা। আর এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সাবেক ছাত্রনেতা, নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি। মশিউর রহমান রনি, আপনাকে বিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি নারায়ণগঞ্জ 4 থেকে মনোনয়ন প্রত্যাশী, বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। আপনি এর আগে ছাত্রদল করতেন, জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন বিএনপির সংকটময় মুহূর্তে। এখন যুব দলের সদস্য সচিবের পদে আছেন। আপনি মনোনয়ন চাইছেন, মনোনয়ন প্রত্যাশা করছেন কেন? আপনি কেন মনে করেন দল আপনাকে মনোনয়ন দিবে? ধন্যবাদ। আসলে দল আমাকে কেন মনোনয়ন দিবে, আমি কেন মনোনয়নের প্রত্যাশী, কারণ আমরা যারা দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের যে রাজনীতি যে কালচার ছিলেন, সেই কালচারে আমরা এই 17টি বছর, আমি তখন ছাত্রদলের সদস্য থেকে একদম নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হই। এই মাঝখানে আপনার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, আমি প্রত্যেকটি ইউনিটেরই আমি আহ্বায়ক, কোনোটা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তী সময়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড, আমার রাজনৈতিক দক্ষতার উপর বিশ্লেষণ করে আমাকে আমার নেতা, আমরা যারা সকলে আমাদের সাংগঠনিক অভিভাবক হিসেবে যাকে মানি, যিনি আমাদেরকে সবসময় দেখভাল করে থেকেছেন। আমাদের একজন বাবা যেমন তার সন্তানদেরকে লালন পালন করে একদম ছোট থেকে বড় করার জন্য যা করার দরকার, ঠিক সেরকমভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে সেভাবে দেখভাল করেছেন। এবং আমি ছাত্রদলের সভাপতি থেকে আমাকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক পদ হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে দেন। তারপরে আমি সেখান থেকে সরাসরি যুব দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। আমি যখন ছাত্রদল থেকে বিদায় নিতে তার কাছে যাই, তখন ওনার কাছে আমি বললাম যে ভাই, আমি ছাত্রদলটা তার কিছুদিন করতে চেয়েছিলাম, তো আমাকে আপনি এইখান থেকে এত তাড়াতাড়ি যুব দলে নিয়ে আসলেন, আমি হয়তোবা ছাত্রদলটা আর কিছুদিন করতে পারলে হয়তো আমার ছাত্র রাজনীতির যে অসম্পূর্ণ যে কাজগুলো ছিল সেটা আমি সম্পূর্ণ করতে পারতাম। তখন তিনি বলেছেন, দেখো রনি, তুমি নারায়ণগঞ্জের ছেলে, নারায়ণগঞ্জের নেতৃত্বের অভাব আছে। নারায়ণগঞ্জের যারা বর্তমানে বিএনপি করছে তারা সঠিকভাবে বিএনপিটা দায়িত্ব পালন করছে না, এবং যুব দলরা যারা দায়িত্ব পালন করছে তাদের দিয়ে আমি যুব দল ভালো কিছু দেখছি না। যেহেতু তুমি ছাত্রদল করেছো, ছাত্রদল তুমি তোমার জায়গা থেকে তুমি যতটুকু করার আমাকে তুমি দিয়েছো, তাই আমি মনে করছি যে তোমাকে এখন যুব দলে আনা দরকার, এই জন্য আমি তোমাকে যুব দলের দায়িত্ব দিয়েছি। ওই সময় আমি তাকে বলেছিলাম যে ভাইয়া, আমরা তো আপনার কথায় সবসময় নিজের জীবন বাজি রাখার জন্য প্রস্তুত থাকি। আমার বাবা মা আছেন, আমার বাবা যদি কিছু বলে থাকেন সেই কথাটা শুনি না, কিন্তু আপনার কথাটা শুনি। কেন? যে আপনি একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তার একমাত্র সন্তান। আপনার পরিবার, আপনার এই পরিবার এই দেশের জন্য আপনার বাবাকে আপনি হারিয়েছেন, আপনার ভাইকে হারিয়েছেন, আপনার মা এখন জেলে বন্দী আছেন। তারপরেও কিন্তু আপনার দেশের মানুষের জন্য, এই বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য আপনি দীর্ঘদিন আমাদেরকে নিয়ে, আমাদের মাধ্যমে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার জন্য আপনি আমাদের মাধ্যমে রাজনীতি যুদ্ধ করে যাচ্ছেন। তো ভাইয়া, আমি আমার জায়গা থেকে আপনি যখন যে সময় যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করেছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি আমাকে যে দায়িত্ব আপনি দিবেন সেই দায়িত্ব আমি অক্ষরে পালন করব। তখন তিনি আমাকে একটি কথা বলেছিলেন, আমার সাথে আরো কয়েকজনকে বলেছিলেন যে দেখো রনি, না, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে ভাইয়া, আমরা তো এখানে যারা ছাত্র রাজনীতি করছি, আমাদের ভবিষ্যৎ কি? তখন তিনি আমাদের বলেছিলেন যে আমার মা পার্লামেন্ট মেম্বার ছিলেন, আমার বাবা এই দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু আমি সংসদে যেতে পারি নাই। কেন যেতে পারি নাই? আমাকে সংসদে যাতে আমি যেতে না পারি, এই জন্য আমার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, রাষ্ট্রীয়
যত ষড়যন্ত্র সব আমার বিরুদ্ধে করা হয়েছিল, আমি কিন্তু যেতে পারিনি। তোমরা দলের জন্য কাজ করছো, দেশের জন্য কাজ করছো, দেশের জন্য তোমরা যুদ্ধ করছো। যদি দল কখনো ভালো পজিশনে আসে, যদি পার্লামেন্টে আমরা যাই, আমি যাই, তাহলে আমি তোমাদের সাথে নিয়ে পার্লামেন্টে যাব। তো সেই থেকে আমরা ওইভাবে কাজ করে আসছি যে দেশের জন্য যতটুকু করব বা মানুষের জন্য যতটুকু করব, সেটা শুধুমাত্র আমাদের নেতা, যিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তার যে অসম্পূর্ণ যে কাজগুলো আছে, যেটি কিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ করতে পারেনি, যেটি কিনা এখন আমাদের নেতা, আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি সকলের গ্রহণযোগ্যতা নিয়ে অর্জন করতে পেরেছেন, যাকে কিনা এখন সবাই ভালোবাসেন, যার একটি কথা শোনার জন্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে বসে থাকেন, আমাদের জনাব তারেক রহমান। ওনার যে চিন্তা চেতনা, যে ভাবনা আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অসম্পূর্ণ কাজ আছেন, দেশনেত্রী বেগম খালেদা যে অসম্পূর্ণ যে কাজটি তিনি করতে চান আমাদের মাধ্যমে, সেটা আমরা ফিল করি, অনুভব করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দীর্ঘ 17টি বছর এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যারা বিএমপি করে নিজেকে স্বাবলম্বী করেছিলেন, এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, দীর্ঘ 17টি বছর 2015 সালের পরে বিএমপি যারা স্বাবলম্বী হয়েছিলেন, মন্ত্রী এমপি হয়েছিলেন, তারা এই আন্দোলন সঙ্গে তাদের কাউকে দেখা যায়নি। আমাদের তো জনাব তারেক রহমান যখন যে মুহূর্তে ডাক দিয়েছিলেন, তাদেরকে সেই মুহূর্তে তাদেরকে পায়নি। তিনি কিন্তু আমাদের মাধ্যমে যে কর্মসূচিগুলো আসতো, সেই কর্মসূচিগুলো ছাত্রদল, সাবেক ছাত্রদলকে দিয়ে সেটা করাতেন, আমরা সেটা বাস্তবায়ন করতাম। তো উনি একটি কথা বলেছেন যে ছাত্রদল কখনো দলের সাথে বেমানি করবে না। যারা অন্য দল থেকে যারা এসে এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, দেখো উনি তারাই কিন্তু আমাদের সাথে নাই, কিন্তু তারা তাদের সুবিধা মতো সুবিধা হয়ে গেছে, সুবিধা পেয়েছে, স্বাবলম্বী হয়েছে, এখন তারা দল ছেড়ে পালিয়েছে এবং তারা এই দলের সাথে আর কখনো আসবেও না। যদি আবার কখনো বিএনপি যদি ভালো পজিশনে আসে, হয়তোবা তারা আবার এসে আসতে পারে, বাট তখন আবার দেখবা তোমরা এই তাদের বীরের কারণে তোমরা এই দলের সম্পৃক্ত ভালো কাজে তোমরা সম্পৃক্ত থাকতে পারবে না। তখন কিন্তু সেই কথা আমাদেরকে তিনি বলেছিলেন, কিন্তু আমরা সেই কথাগুলো মনে থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের মতো করি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দলের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমরা কিন্তু নিজেকে বিলিয়ে দিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় তিনি বলে থাকতেন যে দেশের জন্য, মানুষের জন্য তুমি যদি করো, তোমার জন্য দেশ বা দেশের জনগণ তোমাকে ছেড়ে যাবে না। যেটা কিনা আমাদের নেতা জনাব তারেক রহমানকে ছেড়ে কিন্তু কেউ যায়নি। কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি দেশের জন্য করেছেন, তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, সকলে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে মেনে নিয়েছেন। ঠিক তদ্রুপভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ বন্দী ছিলেন, তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর সব আস্থা করেছেন এবং সারা বাংলাদেশের মানুষ তার উপর আস্থা রেখেই গণতন্ত্রের যে কোনো আন্দোলনে সকল শ্রেণীর মানুষ তার নির্দেশে এবং তার একটি প্রেসের মাধ্যমে সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়তেন। সেটা ফলপ্রসূ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যে 5ই আগস্ট, যেটা আপনারা দেখেছেন। 5ই আগস্টের আন্দোলনে ওনার যে ভূমিকা ছিল, সেটা কিন্তু আমি, আপনি বা আমাদের হাতে গোনা কয়েকজন যে জানি তা না, সারা বাংলাদেশের মানুষ জানেন যে উনি কি করেছেন এই দেশের মানুষের জন্য। দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে পতনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন বাংলাদেশের একজন নায়ক হিসেবে, যে নায়ককে এখন সবাই একদম আপনার ক্লাস শিশু থেকে একদম ইউনিভার্সিটি লেভেলের সকল স্টুডেন্ট, ছাত্র এবং কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলে এখন আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই দেশের মানুষের গ্রহণযোগ্য একজন মানুষ হিসেবে সবাই চিনে থাকেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যে মূল কথাটি বলতে এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে, বাংলাদেশের রাজনীতি যে বর্তমান যে কালচার, এই কালচারে এই 17 বছরে যারা রাজপথে আন্দোলন করেছেন, রাজপথে দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তাদের উপর আস্থা রাখতে চান, এর বাইরে কারোর উপর আস্থা রাখতে চান না। কারণ তিনি জানেন সুসময়ে যারা আসেন তারা সুসময়ে থাকে, দুঃসময়ে তারা থাকে না। যার জন্য তিনি দুঃসময়ে যারা ছিলেন না তাদের উপর তিনি আস্থা রাখতে চান না। তা আমি সেই পিছনের কথা আবার যেতে চাই যে আমি যখন ছাত্রদল থেকে বিদায় নিতে তারেক রহমানের কাছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে গিয়েছিলাম, উনি আমাকে কিন্তু বিদায় দেননি। উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন, কিছু কর্মসূচি দিয়েছিলেন, যে কর্মসূচিগুলো আমি বাস্তবায়ন করতে উনি বলেছিলেন, তুমি যদি কর্মসূচিগুলা এবং দলের যে কাজগুলো আছে তুমি যদি করতে পারো, দল একদিন তোমাকে তোমার জায়গা মূল্যায়ন করবে। তুমি একদিন ছাত্রদল থেকে এখন যুবদল আসছো, যুবদল থেকে তুমি বিএমপি করবে, একদিন পার্লামেন্ট মেম্বার হবে, একদিন তুমি এই দেশের নেতৃত্ব দিবে, তোমরাই দিবে।
তোমাদের সাথে আমিও নেতৃত্ব দিতে চাই, তোমাদের মাধ্যমে আমি এই বাংলাদেশের নেতৃত্বটা দিতে চাই। তো সেই আশা ভরসা সবারই তো থাকে। আমিও মনে করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করেছি। কোনো ধরনের কৃপণতা এবং কোনো ধরনের গাফিলতি আমি করিনি। সর্বোচ্চ দিয়ে আমি নিজের জীবন বাজি রেখে সেই কর্মসূচিগুলো পালন করেছি। আপনি জানেন 2017 সালে 15ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন শামীম ওসমান। তাকে সবাই চেনে, সারা বাংলাদেশের মানুষ। নারায়ণগঞ্জকে সে পরিচয় করে দিয়েছিলেন যে নারায়ণগঞ্জে একজন গডফাদার আছে, তিনি হচ্ছে শামীম ওসমান। তার নামের উপরে নারায়ণগঞ্জটা চিনত। আগে নারায়ণগঞ্জ হচ্ছে প্রাচ্যের ডান্ডি হিসেবে চিনত, কিন্তু শামীম ওসমান যখন নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত একজন রাজনীতিবিদ হন, তারপর থেকে তো সবাই জানে যে নারায়ণগঞ্জে একজন গডফাদার আছে, সেটা হচ্ছে শামীম ওসমান। এই শামীম ওসমানের কারণে মানুষ চিনত এবং ভয়ও পেত যে হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষ খারাপ, ভালো না। কেন? নারায়ণগঞ্জে একজন শামীম ওসমান আছেন, গডফাদার আছেন, শীর্ষ সন্ত্রাসী আছেন, তার ছেলে অয়ন ওসমান শীর্ষ সন্ত্রাসী। এইসবের কারণে নারায়ণগঞ্জ সন্ত্রাসী নারায়ণগঞ্জ হিসেবে সবাই পরিচয় করিয়ে দিত। তা আমি ওই সময় 15ই সেপ্টেম্বর শামীম ওসমান বলেছিলেন যে বিএনপি হচ্ছে কোমর ভাঙা দল। এই বিএনপির তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেকের, ঠিক এভাবে বলছে, তারেকের কোমর ভাঙ্গা। যে বিএনপির মহাসচিব দায়িত্ব পালন করেন, ওনার কোমর ভাঙ্গা। তো সেই কোমর ভাঙ্গা দল আমার নেত্রী শেখ হাসিনাকে কি করবে? আগে শামীম ওসমানের সাথে আসুক, তারপরে দেখা যাক সে কি করতে পারবে বিএনপি। আমি শামীম ওসমান চ্যালেঞ্জ করলাম বিএনপিকে যে আমার শামীম ওসমান যদি 1 ঘন্টা টিকতে পারে, তাহলে মনে করবো বিএনপি একটি সংগঠন আছে বা তারেক রহমান একজন মানুষ আছে। ঠিক ওই মুহূর্তে আমি তার এই বক্তব্যের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছিলাম এবং তাৎক্ষণিক আপনার এই চাষারার গুলচত্বরে আমি একটি বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেই সমাবেশে আমি তাকে বলেছিলাম যে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে এখনো টিকে আছি। পুলিশের গুলিকে অপেক্ষা করে স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে পুলিশ ছাত্রলীগ দিয়ে যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে, কারো হাত, কারো পা, কারো চোখ আমাদেরকে প্রতিবন্ধী বানিয়েছে, কারোকে গুম করে নির্যাতন গুম করে রাখা হয়েছে, তারপরে হত্যার মাধ্যমে যেভাবে আমাদের নির্যাতন করেছে, এইভাবে যদি শামীম ওসমান 1 সপ্তাহ নির্যাতন হতো, তাহলে শামীম ওসমান আওয়ামী লীগ ছেড়ে দেশ ছেড়ে পালাতো। তার অভ্যাস আছে এবং সে গত 2001 সালে আমরা যখন ক্ষমতা আসি, ওই 1 সালে ক্ষমতা আসার 72 ঘন্টা আগে সে বোরকা পরে পালিয়েছিলেন। তো তার যদি, এবং সে পুলিশ ছাড়া চলতে পারে না। তা আমি তাকে চ্যালেঞ্জ করলাম, পুলিশ ছাড়া যদি আমাদের সাথে 1 ঘন্টা টিকতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, নাকি খদি রাজনীতি ছেড়ে দেবো। আপনি পুলিশ ছাড়া আমাদের সাথে আসেন, যদি আপনার হেডন থাকে রাজপথে আমাদের সাথে, পুলিশ ছাড়া আমাদের সাথে রাজপথে আসেন, দেখি আপনার কতটুকু হেডন। এই বক্তব্য দেওয়ার পর আমি কিন্তু ঠিক 7 দিন পর আমি গুম হই। গুম হওয়ার ফলে আমাকে অনেক নির্যাতন করা হয়েছে। আমার পায়ের নখ উঠে নেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছিল, আমার কোমরে স্ত্রী শেখা দিয়ে চামড়া উঠে ফেলা হয়েছিল, তারপরে আপনার পাথর দিয়ে বুকে চাপা দেওয়া হয়েছিল। এরকম নির্যাতন আমার সাথে করা হয়েছে। শুধু আমার না, সারা বাংলাদেশে তখন 2015 থেকে 2017 সাল পর্যন্ত 2 বছর ছাত্র দলের সভাপতির নাম শুনে ধরে নিয়ে ক্রসফায়ার দিয়ে দিত। ছাত্র দল করছে বা যুব দলের সক্রিয় কর্মী ধরে নিয়ে ক্রসফায়ার দিয়ে গুম করে ফেলতো। বা কার বক্তব্য শুনলে পাবলিক বা জনগণ সেটাকে ভালোভাবে গ্রহণ করতো, ওরকম ব্যক্তিদেরকে ধরে নিয়ে গুম করে রাখতো। সেই সিচুয়েশন 2015 থেকে 2017 সাল ছিল। তো আমার কথা, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, আমাকে কেন নমিনেশন দিবে বা আমি কেন মনোনয়ন প্রত্যাশী, যেহেতু আমি নির্যাতন হয়েছে, দলের জন্য কাজ করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান যে 3টি অপশন দিয়েছেন, সেই 3টি অপশন আমি 3টাই আমার আছে। তা আমি মনে করি নারায়ণগঞ্জ 4 আসনে যদি কাউকে নমিনেশন দেওয়া হয় বিএনপি থেকে, সেই নমিনেশন প্রথম নমিনেশন পাওয়ার যোগ্যতা আমি রাখি। আমি ছাড়া এবং আমাদের নারায়ণগঞ্জে এই 17 বছরে আমরা সামাজিক কোনো উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হতে পারি নাই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আমি এই উন্নয়নমূলক কাজ, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে সাধারণ মানুষের সাথে যেতে বলেছেন, সাধারণ মানুষের সাথে মিশতে বলেছেন, সাধারণ মানুষের কাছে গিয়ে কি কি সমস্যা আছে, কি করলে সাধারণ মানুষ ভালো থাকবে, সাধারণ মানুষ একটু ভালোভাবে চলতে পারবে, সেই দিকগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা 31 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা সেই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সেই কাজগুলো করছি। প্রথমত হচ্ছে আমি যে কাজগুলো করেছি সেটি হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জে জলবদ্ধতা একটি সমস্যা, বড় সমস্যা। বৃষ্টি হলেই
আধা ঘন্টা বা 1 ঘন্টা বৃষ্টি হলে কোমর মতো পানি থাকে, যেটি কিনা স্বামী দীর্ঘ 20 বছর 18 বছর তারা বিভিন্ন সময় হাঁটু পানিতে নেমে বলতেছে কালকে থেকে 1 সপ্তাহ ভিতরে পানি থাকবে না, পানি নিষ্কাশন আমি করে দিচ্ছি। এরকম বলে সে 1300 কোটি টাকা ডিএনডি বাদের কথা 1300 কোটি টাকা সে নিয়েছে। দৃশ্যমান কোনো কাজ সে করে না, যে দেখার মতো কোনো কাজ সেই কাজ আমরা দেখিনি। এরপরে তিনি নারায়ণগঞ্জ সিঙ্গাপুর বানাবে 6000 কোটি টাকা নিয়ে আসছে, সে কোনো কাজই করে না। 6000 কোটি এখন পর্যন্ত আমরা চোখে দেখিনি। আমি এই 5 তারিখের পরে মাত্র 9.5 লক্ষ টাকা খরচ করে এবং আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমরা ওই খালটা আমরা খনন করে দিই। এখন বৃষ্টি হলে আধা ঘন্টা পানি থাকে না, এখন ওই এলাকায় কোনো পানি থাকে না। অথচ ওই এলাকা এই খাল খনন বা পানি জমলেই তারা 1000 করে প্রতি বাড়ি থেকে তারা নিয়ে তারা এইরকম পানি নিষ্কাশনের কথা বলে ওই টাকা বা 20 লাখ 30 লাখ টাকা উঠলে তারা তাদের নেতা মিস সুয়েল সহ যারা ছিলেন আওয়ামী লীগে তারা নিয়ে নিত। আমি সেই কাজটা করে দিছি, এখন ওই এলাকার পানি নেই। তারপরে রাস্তাঘাটে কিছু সমস্যা ছিল, আমরা উপজেলা ইউনো সাহেবের সাথে কথা বলে পরামর্শ করে, জেলা পরিষদ আছেন ওনাদের সাথে কথা বলে আমরা কিছু রাস্তা সংস্কার কাজ, আমার আসনে যে আসন 2000 ফতুল্লা 4 এই আসনে আমি 21টা রাস্তার কাজ আমি নিজ অর্থায়নে। এই আসনের আওতায় কোন কোন থানা? ফতুল্লা থানা, শুধু ফতুল্লা থানা 7টা ইউনিয়ন, মানে একটা থানা নিয়েই আগে দুইটা থানা ছিল, সিদ্দিরগঞ্জ এবং ফতুল্লা। সিদ্দিরগঞ্জকে আপনার সোনারগাঁর সাথে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ 3, আর ফতুল্লার সাথে এখন শুধুমাত্র 7টা থানা আছে। আপনার 7টা ইউনিয়ন, কুতুবপুর, আপনার আদাতনগর, ফতুল্লা, বক্তবুলি, কাশীপুর, গোগনগর, আলিটেক, এই কটা ইউনিয়ন, মানে 2টা ইউনিয়ন নতুন দিয়ে একটা আসন করা হয়েছে। এবং সেই আসনে এটা হচ্ছে বিএনপির অধ্যুষিত এলাকা, এখানে আওয়ামী লীগ কখনোই পাশ করতে পারে না, সবসময় বিএনপি পাশ করে। যতবার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়েছে ততবারই আপনি বিএনপি ওইখানে জয়ী হয়েছে। এবং এই আসনে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আসনে মানে স্থানীয় যারা আছেন তারা সবসময় আপনার নির্যাতিত, মানে কখনই তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করা হয়নি। উন্নয়নের ছোঁয়া বলেন, রাজনৈতিক ছোঁয়া বলেন, সামাজিক অবকাঠামো বলেন, কোনো ক্ষেত্রেই কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া নেই। এই আসনে যারা এমপি হচ্ছে নারায়ণগঞ্জের এই এলাকার লোকাল না, বাইরের। শামীম ওসমান ছিলেন কুমিল্লা বাড়ি, তার এই এলাকার বাড়ি ছিল না। কবরী এলাকা ছিলেন না। গিয়াসউদ্দিন ফতুল্লা না, তার বাড়ি সিদ্দিরগঞ্জ। তো এরকম করে তারা যারাই আসছে ফতুল্লা অবহেলিত হয়ে আছে, ফতুল্লা কখন উন্নয়ন করে নেই। আপনি ফতুল্লা গেলে মনে হবে যত ঢাকার পার্শ্ববর্তী থানা, একদম শহরে, হ্যাঁ একদম শহরে শিল্প এলাকা। অথচ গেলে মনে হবে আপনি গ্রামে আসছেন। এখন আদা পাকা বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের সোনের ঘর আছে, এখনো আছে। এটা তো থাকার কথা না। আপনার যদি ইচ্ছা থাকে, যেমন আমার ইচ্ছাতে আমি যে কাজটা করছি, যে আমি 9.5 লাখ টাকা খরচ করে আমি পুরো খাল খনন করে দিয়েছি, এখন আমাদের মানে সংগঠনের টাকা দিয়ে এটা করে দিছি, উদ্যোক্তা আমি আর কি। কিন্তু এখন এটা যদি আপনাদের শামীম ওসমান যদি ধরুন সে 1300 কোটি টাকা নিয়েছে, ওইখান থেকে যদি 100 কোটি টাকার কাজ করতো তাহলে তো পুরো ফতুল্লা উন্নয়ন হয়ে যায়, সিঙ্গাপুর হয়ে যায়, এত টাকা লাগে না। সামাজিক কাঠামোমূলক যে কাজগুলো আছে সেগুলো যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনার এত কিছু লাগে না। আমি আবার আপনার যারা দরিদ্র, পড়াশোনা করতে পারে না, বিয়ে শাদীর বিষয়ে থাকে, মানে সামাজিক যত কাজ আছে, কৃষকরা যখন ফলাতে যাতে কষ্ট হয়, আমাদের এখানে তো আপনার আলু সবজি হয়, ধানের এটা কম, এই ফতুল্লা আসন যেটা, ওইখানে আপনার ধান চাষটা হয়ই না বললেই চলে। ওইখানে আপনার সবজি, বিভিন্ন সবজি টবজি ওখানে হয়। তো আমি আমার মতো করে, আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে মানুষের সাথে মিশে যেতে বলছে, আমি সেভাবে মিশার চেষ্টা করছি এবং আমি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করেছি। এই 5 তারিখের পরে আমার সাথে সম্পর্ক ছিল আপনার সাধারণ মানুষের সাথে, রিস্কাওয়ালা বলেন, চাকরিজীবী বলেন, যারা এলাকায় দিনমজুর, তাদের সাথে আমার সম্পর্ক ছিল। দেখবেন সারা বাংলাদেশে অনেক নেতারা বড় বড় শুডাউন নিয়ে, বহর নিয়ে, হুন্ডা মহড়া, গাড়ি মহড়া নিয়ে এলাকা মুভ করে। আমি আমার এলাকা আমি একা মুভ করি, কারণ আমার নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন মানুষ বিরক্ত হয় এই কাজ করা যাবে না। মানুষ যাতে বলতে না পারে যে মশিউর রহমান উনি হেঁটে যাচ্ছে, ও ছেলেটা ভালো না, এই ছেলেটা সন্ত্রাস, এরকম যেন কথা না বলতে পারে। মানুষ যেন বলে যে এই ছেলেটা ভালো, নিরহ, এই ছেলেটা ভদ্র ছেলে, রাজনীতি করে, রাজনীতি করলে ছেলেটা ভালো, এরকম কথা যেন মানুষ বলে। আমি ওইটাকেই আমি প্রাধান্য দিই, যেটাকে কিনা মানুষ আমাকে দেখলে অন্তত বলবে যে রনি ভাই কেমন আছেন, ভালো আছেন। আমি যেন বলতে পারি ভাই আপনি কেমন আছেন। আমার সাথে তার সম্পর্ক থাকবে গভীর সম্পর্ক, তার সাথে আমার মানে আত্মার আত্মীয় সম্পর্ক থাকবে। তো সে আমাকে দেখলে ভয় না পায়।
আপনার দেখবেন অনেক অনেক জেলাতে, অনেক থানাতে অনেক নেতারা বহন নিয়ে, শামীম ওসমান যেভাবে বহন নিয়ে কাছে আসে, অস্ত্র টস্ত্র মহড়া দিত, মাদক ছড়িয়ে দিত। আমি আরেকটি কথা বলি আপনাকে, আমি আমার এলাকাতে মাদকের কোনো রাখি নাই। প্রত্যেকটা এলাকায় আমাদের ছাত্রদল, যুবদল, যারা স্বেচ্ছাসেবক দল, সবাইকে বলে দিছি যে যে এলাকায় মাদকের চিহ্ন থাকবে সে এলাকায় তাহলে তোমাদের সংগঠন থাকবে না, তোমাদের সংগঠন তোমাদেরকে বাদ দেওয়া হবে। তারা কিন্তু সেই মাদক থেকে দূরে থাকার জন্য নিজেও দূরে থাকে এবং সেই এলাকায় যাতে মাদক পরিচালিত না করতে পারে, এবং আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ যারা কিশোর গ্যাং ছিলেন তারা যেন এখানে প্রতিষ্ঠিত হতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, আমাদের সংগঠন ছেলেমেয়েরা এখন পর্যন্ত রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। কেন? কারণ আওয়ামী লীগ যে কোনো সময়, আওয়ামী লীগকে কিন্তু এখনো প্রশাসন একটা ভালো নেতাকে ধরতে পারে না, একটা অস্ত্র উদ্ধার করতে পারে নাই। আমরা জানি যে এখনো যে অস্ত্র তারা কিনেছিল 5 তারিখের আগে, যে অস্ত্র তারা প্রকাশ্যে মহড়া দিয়েছিল, সেই অস্ত্র তাদের কাছেই আছে, প্রশাসনের কাছে এখনো কোনো সেই অস্ত্র উদ্ধার করতে পারেনি। কারণ হচ্ছে নারায়ণগঞ্জ বলে সারা বাংলাদেশে যারা পুলিশ, এখন বর্তমানে যে পুলিশগুলো আছে তাদের কলজা ছোট, সাহস কম, তারা সাহস পায় না বলতে গেলে চলে। তারা একটা আসামি ধরতে গেলে ওই এলাকার বিএনপি নেতা বা ওই এলাকার স্থানীয় এলাকার নেতাদের সাথে যোগাযোগ করে, তাহলে আপনি আসামি ধরবেন কিভাবে? আসামি ধরতে গেলে তাকে সোর্স পাঠাতে হবে, সোর্সের মাধ্যমে সে ওইখানে অবস্থান করতেছে কিনা তাকে ধরতে হবে। সবকিছু মিলে দিলে তো আপনার সেই কাজটি করতে হবে। কিন্তু সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি, আমার যে নির্বাচনী আসন, এই আসনে আমি আমার মতো করে 5 তারিখে পর আমার নেতা জনাব তারেক রহমান আমাকে না, মানে বিএনপি নেতা কর্মীদেরকে যেভাবে মানুষের সাথে মিশতে বলেছেন আমি সেভাবে মিশার চেষ্টা করেছি, এবং স্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে না, যাতে মানুষ বুঝতে পারে যে না, বিএনপি যাকে মনোনীত করছেন বা বিএনপি মনোনীত যিনি, তিনি অত্যন্ত নিরহ এবং ভদ্র একজন মানুষ। তিনি এই সমাজ গঠন করার ক্ষেত্রে তার চিন্তা ভাবনা যেটা আমাদের আছে সেটা তারও আছে, এবং তাকে দিয়ে সমাজ গঠন করা সম্ভব। ঠিক আছে, আমরা তো সেটাই চাই যে একটা পরিবর্তন আসুক, যেখানে রাজনীতিবিদ কিংবা যারা রাজনীতির সাথে জড়িত আছেন তাদেরকে দেখে মানুষ ভয়ে দূরে চলে যাবে না, তারা অবশ্যই কাছে আসবে, এবং এটি রাজনীতি হওয়া উচিত। কেননা আপনি মানুষের কাছে যদি না যেতে পারেন কিংবা মানুষ যদি আপনার কাছে না আসতে পারে, তাহলে আপনি কিসের রাজনীতি করবেন? রাজনীতিটা আসলে কাদের জন্য? ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি তরুণ নেতা, আপনি নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন, আপনি বলছিলেন আপনার অবদানের কথা। তো আমার প্রশ্ন হলো এই জায়গাটিতে যে আপনার মতো, আপনার চেয়ে অনেক বড় অভিজ্ঞ লোকজন আছেন সেখানে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন। আপনি তো তরুণ এবং আপনার এই অভিজ্ঞতাটা নেই। আপনি হ্যাঁ ঠিক আছে মানুষের সাথে কাজ করে করে আসছেন, কিন্তু আপনার এই অভিজ্ঞতাটা নেই, অর্থাৎ একটা এলাকার সংসদীয় আসন পরিচালনা, এই অভিজ্ঞতা নেই। তাহলে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আপনি এই যে চ্যালেঞ্জ, এটা তো অনেক বড় চ্যালেঞ্জ হবে আপনার জন্য, এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে আসলে? ধন্যবাদ। আমি এই দীর্ঘ 17 বছর বিএনপি যখন ছাত্রদলের পতাকা আসে তখন থেকে আমি চ্যালেঞ্জিং নিয়ে কাজ করে আসছি। সংগঠন যখন আমি যখন প্রথম ছাত্রদলের সদস্য ফর্ম নিই, প্রথম প্রাথমিক সদস্য হওয়ার ফলে আমি কিন্তু কাউন্সিল করি, কাউন্সিলের মাধ্যমে ওই ওয়ার্ডের সভাপতি হই। 8 নম্বর ওয়ার্ড, এনায়তনগর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড সভাপতি হওয়ার ফলে এই সভাপতি যাতে আমি না হতে পারি, বিভিন্ন ধরনের, তখন তো প্রভাবশালী অনেক ছাত্র নেতারা ছিলেন, তখন অস্ত্র জঞ্জনারি ছিল, অনেক কিছু করা হয়েছিল আমাকে, আমি যেন সভাপতিটা না হতে, এবং আমি যাতে ক্যান্ডিডেট না হই এই জন্য আমাকে অনেক ধরনের ভয়ভীত দেখানো হয়েছিল। সেই থেকে আমি ওখানে সভাপতি হয়েছি। আমি সবসময় মানে চ্যালেঞ্জটাকে পছন্দ করি, মানে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। যেখানে চ্যালেঞ্জ না থাকবে সেখানে কিন্তু কাজ হয় না, সৌন্দর্য বৃদ্ধি পায় না। আমি মশিউর রহমান রনি আজকে এখানে আসার পিছনে কিন্তু আমার চ্যালেঞ্জটাই মুখ্য বিষয় ছিল। আমি ছাত্রদলের ওয়ার্ডের সভাপতি হিসেবে ইলেকশন করছি, তারপরে কিন্তু আমি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ হিসেবে নির্বাচন করেছিলাম। নারায়ণগঞ্জে মানে সারা বাংলাদেশের আপনার প্রেসিডেন্ট সেক্রেটারিরা ভোট দিয়েছিল। আমি তখন জেলার থেকে একজনই ক্যান্ডিডেট ছিলাম, অনেকেই ক্যান্ডিডেট হয়েছিল, প্রায় আপনার 21-22 জন ক্যান্ডিডেট হয়েছিল। এর ভিতরে সবাই যে বছর ভোট হয়েছিল, যে বছর 2018 সালে খোকন শ্যামলের কমিটি, তো ওই সময় কিন্তু আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছি। আমি কিন্তু সারা বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে নিয়ে মিটিং করেছি, একসাথে বসে চা খেয়েছি, আড্ডা দিয়েছি, এবং তাদের প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম, এবং তারা কিন্তু আমাকে সমর্থনও দিয়েছিল। তারপর তো আপনি ইলেকশনে আসলে অনেক সময় অনেক মেরুকরণ হয়, তারপর যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ইলেকশন এটা, সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি তখন সাবেক ছাত্র নেতারা সব এক হয়ে গিয়েছিল, এক হয়ে তখন তারা তাদের মতো করে প্যানেল বের করে নিয়ে আসছে। তারপরে কিন্তু আমি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াই নাই, আমি আমার মতো করে ইলেকশন করেছি, এবং সেই ইলেকশন আমি 26টি ভোট পেয়েছিলাম।
বিশাল ব্যাপার। 26টি ভোট পেয়েছিলাম, যেখানে আমার মানে আমার ভোট ছাড়া সেকেন্ড হয়েছিল না, থার্ড হয়েছিলাম। আমার ভোট ছাড়া কারো ভোট পাওয়ার কথা না, সেখানে আমি 26টি ভোট পেয়েছিলাম। খোকন আর শ্যামল তারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছিল। এরপরে যে ভোটটা পেয়েছিলাম সেটা আমি পেয়েছিলাম। তো এটার পিছনে এটা বলার কারণ হচ্ছে যে দেখেন, আপনি যে বললেন যে তরুণ, আমি অভিজ্ঞতার একটা বিষয় আছে। আপনি যখন কোন একটা কাজে যাবেন, তখন আপনি কাজ করতে 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 আপনি যেমন আপনি আমাকে প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তরটা আমি কিন্তু দিচ্ছি। প্রশ্ন উত্তরটা যেমনই হোক আমার মতো করে আমি আপনাকে দিচ্ছি। ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন কোনো কাজে যাবেন, কাজ করতে 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 একটা সময় কিন্তু আপনার ওই কাজ করার ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা তৈরি হয়। আপনার জনপ্রতিনিধির অভিজ্ঞতা কি লাগে, মানুষের সেবা করা, মানুষ কি চায়, মানুষ যদি ভালো থাকতে পারে আমার মাধ্যমে, আমি যদি সেই চেষ্টাটা করি, তাহলে তো মানুষ আমার প্রতি আস্থা আসবে। আমি সেই চেষ্টাটাই করছি। এখন নমিনেশন দেওয়া না দেওয়ার বিষয়টা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের, দলের হাইকমান্ডের। দলের হাইকমান্ড যদি মনে করে যে না, ওকে দিয়ে এখান থেকে আমি সিটটা উঠে নিয়ে আসতে পারবো, তাহলে আমার উপর তার আস্থা রাখতে পারে। ওনারা তো খোঁজ খবর নিবেন, ওনাদের অনেক উইংস আছে খোঁজ খবর নেওয়া। তা আমার বিশ্বাস, আমার ধারণা, আর যেখান থেকে যেই আসনে আমি কথাটা বলতেছি, সেখানে আপনার বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের ভূমিকাটা আর আমার ভূমিকাটা অনেক ডিফারেন্ট। ওনারা যা পারবেন তার চেয়ে ভালো আমি পারছি বা করে দেখাচ্ছি। রাজনৈতিকভাবে হোক, রাজনৈতিক ময়দানে হোক, রাজনৈতিক মাঠে হোক, বা জনগণের সেবা করার ক্ষেত্রে হোক, সবার থেকে আমি এখন পর্যন্ত আমি তাদের থেকে ভালো কন্টিনিউয়াসলি মাঠে আছি এবং জনগণের সেবা করে যাচ্ছি, জনগণের পাশে আছি। রাজনৈতিক মাঠেও আছি, আবার জনগণের কাজ করার জন্য যেটা যেটা করার দরকার, আপনার মসজিদ মাদ্রাসা বলেন, সেখানেও আমার কন্ট্রিবিউটর আছে। এবং পাবলিকলি যেটা চায়, আমার কাছে কেউ খালি হাতে এখন পর্যন্ত ফিরে যায়নি। কেউ বলতে পারবে না যে মুশিউর রহমান রনির কাছে গিয়েছিলাম, বিমুখ হয়ে আসছি, এই জিনিসটা আমি পাই নাই। আমার দেওয়ার ক্ষমতা আছে 100 টাকা, উনি আমার কাছ থেকে চাইছে 1000 টাকা, আমি তাকে 100 টাকা দিয়ে বলছি যে আমার 100 টাকা ক্ষমতা দেওয়ার ক্ষমতা আছে, আমি 100 টাকা দিলাম, বাকি তুমি 900 টাকা তুমি কার কাছ থেকে নিবে এটা তোমার। বাট আমি চেষ্টা করেছি, আমি 100 টাকা দেওয়ার সাথে সাথে ওই যে 900 টাকা যেন 9 জনের তো নিতে পারে 100 টাকা করে, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। কারণ আমরা তো শিল্পপতি না, বা আমার বাবাও শিল্পপতি না। যারা রাজনীতিতে যারাই ধরেন আসছেন, সাবেক যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের বাবাও কিন্তু শিল্পপতিও ছিলেন না, বা মানে খুব খুব কম পরিবার থেকেই কিন্তু শিল্পপতিরা বা এমপি হয়েছে, এবং রাজনীতিবিদরাই কিন্তু এমপি মন্ত্রী হয়েছেন। তা আমি আমার জায়গা থেকে যেটা করা দরকার, জনগণের সেবা করার জন্য যেটা করা দরকার, বরঞ্চ আমি আপনার যারা আমার সাথে যারা ক্যান্ডিডেট আছেন, আমি দৃঢ়তার সাথে বলতে, আপনার প্রমাণ সহ আমি আপনাদের দিব, আমি পাবলিকলি এবং জনগণের সাথে আমি যেভাবে মিশি, তারা তাদেরকে সেভাবে পায় না। আমাকে যেভাবে সহজভাবে পায়, তারা সেভাবে পায় না। আমাকে যে কোনো সময় নক করলে পাচ্ছে, বাট তারা তাকে পাচ্ছে না। আমার কাছ থেকে তারা কখনো খালি হাতে ফিরে যাচ্ছে না। বা ওই শিল্পপতি বা আরো যারা ক্যান্ডিডেট আছেন, তাদের কাছ থেকে যেটা পাচ্ছে তার চেয়ে বেশি আমার কাছ থেকে পাচ্ছে। তাহলে তার আস্থাটা কার কাছে রাখবে? অবশ্যই আমার কাছে রাখবে। আমার একটা কনফিডেন্ট তো আমার অবশ্যই আছে, যে কনফিডেন্ট কোনো, যখন আপনি ভালো পড়াশোনা করবেন, ভালোভাবে পরীক্ষা লিখবেন, অবশ্যই আপনি তখন চিন্তা করবেন আমি গোল্ডেন A+ পাবো বা A+ পাবো, এরকম একটা ধারণা থাকে। ঠিক তদ্রুপভাবে আমি আমার রাজনীতিক চলার ক্ষেত্রে, বা রাজনৈতিক সাংগঠনিক কাঠামো বলেন, সামাজিক কর্মকাণ্ড করার ক্ষেত্রে আমি যতটুকু ভাবি বা আমি বুঝি, আমি এখানে সর্বোচ্চটা আমি পাবো, বা আমি এটা ফিল করি যে আমার সাথে আমি যাদের জন্য করছি তারা আমার পাশে থাকবে, এবং আমার জন্য তারা কাজ করবে, এবং তারা আমার জন্য করছেও। আপনার সবচেয়ে মজার বিষয়, গত শুক্রবার, আমি কিন্তু জানিও না, গত শুক্রবারে সবগুলা মসজিদে আমার জন্য দোয়া পড়ানো হয়েছে। আপনার আমাকে যেটা বললো যে 111টা মসজিদ আছে, সেখানে আপনার 46টা মসজিদে আমার নামে দোয়া পড়ানো হয়েছে। কেন পড়ানো হয়েছে? যে ওই যে আমি কাজ করে দিয়েছিলাম, যে ড্রেনের পানিটা আমি নিষ্কাশন করে দিছি, ওই এলাকায় এখন আর পানি থাকে না। বৃষ্টিটা হয়েছে শুক্রবার দিন সকালে, যখন সকালে সারা ফজরের পর থেকে 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, ঘুমে উঠা দেখে যে এত বৃষ্টি হলো, পানি কই? তার মানে পানি এখানে আর জমার কোনো সুযোগ নাই। ওই যে আমি যে খালটা খনন করে দিছি, খনন করার ফলে পানি আর এখন জমে না। ওই এলাকার মানুষ আমার জন্য দোয়া করতেছে। আমি আর কিছু কাজ, পর্যায়ক্রমে কিছু কাজ হাতেও নিয়েছি। সামনে শুক্রবারে বড় একটা খাল, ওটাও নিষ্কাশন করব। ওই খালটা যদি পরিষ্কার হয়, এনায়তনগর, কাশীপুর, বক্তবুলি, এনায়তনগর, কাশীপুর আর আপনার ফতুল্লা, 3টা ইউনিয়ন মানুষ আর পানির জলাবদ্ধতা থাকবে না। যেটা কিনা আমাদের জিয়াউর রহমান করে গিয়েছিলেন, যে খাল খননের মাধ্যমে মানুষকে
কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, তিনি কিন্তু সেটা করেন। এবং আপনি খেয়াল করবেন আমাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমাদের নেতা জনাব তারেক রহমান, এটা আমার আত্মবিশ্বাস, আমি যে কর্মসূচিগুলো পালন করেছিলাম 1 সেপ্টেম্বর আগে এগুলো করে করে আমি ওনার কাছে পাঠিয়েছিলাম। আমার বিশ্বাস উনি আমার কর্মকাণ্ড দেখে এটা সারা বাংলাদেশে কর্মসূচিগুলো সে দিয়েছেন, এটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে উনি এগুলোই দেখেন যে কার কর্মসূচিগুলো কেমন হয়, ব্যতিক্রম কোনটা, যেটা পাবলিকলি গ্রহণ করে সেটা সে আবার সবাইকে করার জন্য বলে। আমার বিশ্বাস সে সেটাই করেছেন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার আত্মবিশ্বাসটা এখানেই যে আপনি যেটা বলেন, আপনি তো তরুণ, আপনি ছাত্রদল থেকে যুবদলে আসছেন, যুবদল থেকে আপনি ক্যান্ডিডেট হয়েছেন। আমি এতটুকু বলতে যে আমি যেটা করতে পারছি অন্যরা সেটা পারছে না। তাই আমার কনফিডেন্ট জায়গা থেকে আমি মনে করি যে জনগণের সেবা করতে হলে জনপ্রতিনিধিত্ব হওয়া দরকার, তাহলে আমি আর একটু ভালোভাবে করতে পারবো। এই থেকে আমি আপনার এই নমিনেশন বা প্রার্থী হওয়ার চিন্তা ভাবনা করেছি। এবং আমার আত্মবিশ্বাস, দল যদি চিন্তা ভাবনা করেন আমার সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে তিনি দল সেটা বিবেচনা করবে। ধরুন যে কোনো কারণে মনোনয়ন পেলেন না, ধরে নেন, মানে আমরা জানি না মনোনয়ন কে পাবেন, আপনি আপনার জায়গা থেকে আপনি যে কর্মকাণ্ড করেছেন নিশ্চয়ই দলের হাইকমান্ডের কাছে এগুলো উপস্থাপন করেছেন ধারাবাহিকভাবে, কিংবা ভবিষ্যতে করবেন, সেটি দল বিবেচনা করবে অবশ্যই। আমাদেরও প্রত্যাশা থাকবে যে আপনি যদি সেখানে ভালো কাজ করে থাকেন কিংবা জনগণের পাশে, দলের পাশে থেকে থাকেন, দলের মানুষের নির্যাতিত কর্মীদের পাশে থেকে থাকেন, অবশ্যই সেই মূল্যায়ন আপনি পাবেন। আমার প্রশ্ন হলো যে ধরেন আপনাকে মনোনয়ন দেয়নি, আপনি মূল্যায়িত হননি এমনভাবে বলবো না, কেননা এমন তো হতে পারে যে দলের হিসেব নিকেশের, নানান হিসেব নিকেশের কারণে হয়তো আপনি পাননি, এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে আমি আজকে আপনার কাছে আসছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ছিলাম, জেলা ছাত্র দলের সভাপতি হয়েছি, তারপর জেলা যুব দলের সদস্য হয়েছি। আমার একটা আইডেন্টি আছে, সেই আইডেন্টির কারণে কিন্তু আজকে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। আমার যদি এই আইডেন্টি না থাকতো, আমি একজন এমপি প্রার্থী হইলাম, আমাকে তো আপনি ডাকবেন না। আমাকে আপনি চিনেন, জানেন, এই জন্য আমাকে এখানে আপনি ডেকেছি, চা খাওয়ার দাওয়াত দিয়েছেন, আমি আসছি। আমার যে আইডেন্টিটা, এটা হচ্ছে আমার মূল শক্তি, সাহস। আমার দল যদি আমার যে আইডেন্টি না থাকে, তখন আমার দল আমাকে নমিনেশন দিল, কিন্তু আমার পাবলিক কিন্তু আমাকে গ্রহণ করবে না, নেতাকর্মীরা কিন্তু আমাকে গ্রহণ করবে না। আমার আইডেন্টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, একজন সাধারণ কর্মী। দল যদি আমাকে মূল্যায়ন করে, এই দলের এই কর্মীর কারণে মূল্যায়ন করবে। আমি যদি ধরেন মূল্যায়িত হই, এই কর্মীর কারণেই হব বা এই পদের কারণেই হব। আর যদি না হই, তাহলে দল, আমার সিদ্ধান্ত দলই তো নিবে, আমি কোনটা ভালো করব, কোনটা খারাপ করব, আমার কোনটা ভালো হবে, কোনটা দলই তো জানে। দলই ভালো বুঝে যে আমাকে দিয়ে কোন কাজটা করানো যাবে। আমাকে দিয়ে যদি জনগণের প্রতিনিধিত্ব করা যায়, তাহলে দল আমাকে দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করাবে। দল যদি মনে করে আমাকে দিয়ে রাজনীতি করাবে, নেতাকর্মীদের নেতৃত্ব দেওয়া হবে আমাকে দিয়ে, তো দল তো সেই সিদ্ধান্ত নিবে। তো দলের জন্য আমি কাজ করছি, এবং এই এমপি প্রার্থীটা আমি দলের জন্য হয়েছি। এবং দল যদি মনে করে আমাকে দায়িত্ব দিবে, আমি নমিনেশন দেবে, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি দল আমাকে মনে করে যে না, নমিনেশন তোমাকে দেব না, তোমাকে দিয়ে দল গঠন করাবো, দলের কাজ করাবো, ওকে ফাইন, সেটি আমার মানবো। বাট আমি দলের বাইরে গিয়ে কোনো কিছু করতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম প্রত্যেকটি নেতাকর্মী যে দলই করুক না কেন, তাদের যে দলীয় হাইকমান্ড বা তাদের যে নিয়ম নীতি আছে, সে তার ভেতর থেকেই সবারই রাজনীতি করা উচিত। এই যে চর্চা, এই চর্চা কিন্তু শুধু দলের ভেতর করলে সেটি আপনার সামাজিক জীবনে কাজে লাগে, রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে, আমাদের গণতন্ত্রের ভিত মজবুত হবে। এটি কিন্তু গণতন্ত্রের একটি অংশ, গণতান্ত্রিক চর্চার একটি অংশ। আমার সবশেষ প্রশ্ন হলো যে সামনে জাতীয় নির্বাচন, আমরা নানান কানাঘুষা শুনছি, বা যে আসন ঘোষণা করা হচ্ছে, গ্রিন সিগন্যাল পাচ্ছেন, যাই হোক না কেন, মানে সামনে এই নির্বাচনকে সামনে রেখে আপনি একজন মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের বা বিএনপির, সেই হিসেবে দলীয় হাইকমান্ডের কাছে আপনার প্রত্যাশা? ধন্যবাদ। আসলে দলীয় হাইকমান্ডের কাছে প্রত্যাশা সবসময় আমরা প্রত্যাশা করেই থাকি যে আমার কাজের বিনিময়ে যেন আমাকে মূল্যায়ন করা হয়। আমি আমার জায়গা থেকে সেটাই বলবো, আমি দলের জন্য কাজ করেছি, জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি। জনগণ যদি
আমাকে মূল্যায়ন করেন, তাহলে আমি বিশ্বাস করি দল আমাকে মূল্যায়ন করবেন। নমিনেশন যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি জনগণের জন্য কাজ করব। নমিনেশন না দিলে জনগণ আমার পাশে যদি জনগণ থাকে তাহলে জনগণকে নিয়ে কাজ করতেই থাকবো। হয়তোবা কোন এক সময় দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। তা আমি দলের সাথে থেকেই দলের জন্য কাজ করতে চাই। এর ছাড়া আমার আর কোনো এর বিকল্প আমি আর কোনো কিছু চিন্তা করি না। দল আমাকে দায়িত্ব দিবে, দলের জন্য আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আরেকটি কথা হচ্ছে, আমরা দীর্ঘ 17 বছর এই আমি বেসিক্যালি সারা বাংলাদেশে আমাদের মতো যারা ছাত্র রাজনীতি যারা করে আসছি, এখন যুবদলে যারা করছি, আমরা যখন ছাত্রদলের সভাপতি ছিলাম আমার লেভেলে, এখন যুবদলের সেক্রেটারি অনেক জেলাতে আছে, আমরা সবাই একটা চিন্তাই করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে আসবেন, উনি আমাদেরকে নিয়ে এই দলটা সুন্দর করে সাজাবেন, দেশ গঠন করবেন। এটা আমাদের মূল লক্ষ্য, অন্য কোনো আর আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশ আনতে হবে। উনি এই দেশের মানুষ তার জন্য তাকিয়ে আছেন। এই দেশের মানুষ চায় যে একটিবারের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ, যেমন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম যেভাবে বাংলাদেশকে সাজাতে চেয়েছিলেন, ঠিক তদ্রুপভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে অসম্পূর্ণ যে কাজগুলো ছিলেন সেটি সম্পূর্ণ করবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, ভিওডি বাংলাকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়। আপনাকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ ভিওডি প্রেস আমাকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য, আমি অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় দর্শক, নির্বাচনে যত কথা এই অনুষ্ঠানে আমাদের আজকে অতিথি ছিলেন তরুণ নেতৃত্ব, ছাত্র দল থেকে উঠে আসা নেতৃত্ব, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, যুব দলের বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনি। আমরা বিগত দিনে তার কর্মকাণ্ড দেখেছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের পদগুলোতে। তিনি বলছিলেন তার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আসলে উনি কতটা যৌক্তিক ওনার মনোনয়ন প্রত্যাশা, এবং উনি কেন পেতে পারেন সেই ব্যাখ্যাও দিচ্ছিলেন। এবং তিনি একটি বিষয়ে উল্লেখ করেছেন যে তার যে কনফিডেন্ট এবং তিনি যে কাজ করেছেন মানুষের মাঝে, সেটির ফিডব্যাক তিনি নিশ্চয়ই পাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। যে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।